আমি মাকসুদা ইসলাম। আমার কোনো নারী তার হাজবেন্ডের জন্য এটি কি উৎসর্গ বলবেন নাকি এটি ভিন্ন কিছু বলবেন? সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য জামায়াতে ইসলামের নজরুল ইসলামকে শেষ পর্যন্ত দল থেকে বহিষ্কার করা হয়েছে। নজরুল ইসলাম এবং ওই মেয়েটির একান্তে সময় কাটানোর বিষয়টি এখানে আলোচনার বাইরে রেখে তার পরবর্তী যেই ঘটনাগুলো আমরা সৃষ্টি করলাম সেগুলো আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে এই সমাজের জন্যে সেটি নিয়ে আসলে আলোচনা হওয়া দরকার। চাকরিদার কথা কে আনছেন না? যখন নজরুল ইসলাম এবং ওই তরুণীকে সেই রুমের মধ্যে কিছু জনগণ বা সাধারণ মানুষ বা ছাত্র জনতা বা তৌহিদি জনতা বা সাধারণ জনতা যেটি বলেন না কেন, সাধারণ মানুষ যখন তাদেরকে অবরুদ্ধ করে, ওই সময়ে সংসদ সদস্য নজরুল ইসলাম প্রথমেই এই মেয়েটির পরিচয় হিসেবে বলেছিলেন আমার আত্মীয় হয়। চাকরিদার কথা কে আনছেন না? না, ওতে কেন মেয়ে দুটো থাকে আমার আত্মীয় হয়। কি আত্মীয় লাগে? বাসায় ফোন দিমু তো। চাকরিদার কথা কে আনছেন না? না, ওতে কেন মেয়ে দুটো থাকে আমার আত্মীয় হয়। কি আত্মীয় লাগে? বাসায় ফোন দিমু। তার মানে প্রথমে এই বক্তব্যটি হচ্ছে এই পুরো ঘটনা, নাটকীয়তা, যত রহস্য, যত জটলা পাকানো হয়েছে তার মুখে চুনকালি বেঁকে চপেটাঘাত করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক বাংলাদেশের গণমাধ্যম সহ অনেকেই এই বিষয়টি এড়িয়ে গেছেন, অথবা অনেকেই ধামাচাপা দিয়েছেন, অথবা অনেকের নজর এড়িয়ে গেছে। কিন্তু যখন এরকম একটি বিপজ্জনক বা আপত্তিকর অবস্থায় মানুষজন বা জনগণ ঘেরাও করে ফেলবে, তখন কেউ যদি স্বামী স্ত্রীর সম্পর্কে হয়ে থাকেন নিশ্চয়ই সেখানে বলবেন না যে আমার বান্ধবী বা আত্মীয় বা অন্য কোনো পরিচয়, বরঞ্চ বান্ধবী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হলেও সেখানে সাধারণত বাঁচার জন্য বা রক্ষা পাওয়ার জন্য বলবে যে আমরা স্বামী স্ত্রী, এটিই কিন্তু হওয়ার কথা। কিন্তু প্রথমেই কিন্তু তিনি বলেছেন যে আত্মীয়। তাহলে সেই বিষয়টি ছাপিয়ে এর পরবর্তীতে যে ঘটনাগুলো ঘটানো হয়েছে, যে নাটকগুলো মঞ্চায়িত করা হয়েছে, জাতির সামনে উপস্থাপন করা হয়েছে, এবং কিছু মূলধারার গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, এমনকি জামায়াতে ইসলামের সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ, জামাতের অন্য যেই সংগঠনগুলো আছে, সহযোগী সংগঠনগুলো, এমনকি তাদের যেই নারী কর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই এগ্রেসিভ এবং অ্যাক্টিভ, খুবই সক্রিয়, তারাও রীতিমতো কিন্তু এই এমপি আর ওই তরুণীর এই মেলামেশাকে বৈধতা দেওয়ার জন্য নানা রকম ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেন। সেটি বাদ, কিন্তু প্রশ্ন হলো, আসসালামু আলাইকুম, আমি মাকসুদা ইসলাম। আমার স্বামী গাজী বিবাহিত নন, বিয়েও হয়নি, তাহলে নজরুল ইসলামের প্রথম স্ত্রী পরিচয় বোরখা পরা, মুখ ঢাকা যেই নারী ভিডিও বার্তা দিলেন যে ওনার সম্মতিতে, ওনার উপস্থিতিতেই বিয়ে হয়েছে এবং উনি সেখানে উপস্থিত ছিলেন, এই মেয়ে দ্বিতীয় ওয়াইফ এবং আরও আগে বিয়ে হয়েছে, এই যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করে জাতির সামনে উপস্থাপন করা হলো, একটু চিন্তা করুন তো, আপনি একজন নারী হিসেবে অথবা আপনি একজন পুরুষ হিসেবে, আপনি একজন এই সমাজের একজন মানুষ হিসেবে একটু চিন্তা করুন তো, কোনো নারী তার হাজব্যান্ডের জন্য এটি কি উৎসর্গ বলবেন নাকি এটি ভিন্ন কিছু বলবেন? এটির সমাধান আসলে কেউই দিতে পারবে না যে কিভাবে, কেন এই ভিডিও বার্তাটি সামনে এসেছে। শুধু একমাত্র ওই নারী যিনি ভিডিও বার্তাটি দিয়েছেন তিনি শুধু বলতে পারবেন, তিনি শুধু উপলব্ধি করতে পারেন, তিনি শুধু বুঝতে পারেন যে কোন কারণে এই ভিডিও বক্তব্যটি একটি মিথ্যাকে আড়াল করার জন্য কত বড় জঘন্য মিথ্যাচার করে তিনি পুরো জাতিকেই হুমকি দিলেন যে যারা এটি প্রচার করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন। গণমাধ্যম ইস্যুতে কথা বলেছিলাম এবং আমার ফেসবুক প্রোফাইলে আমি একটি পোস্টে সুনির্দিষ্টভাবে বাংলা ভিশন শব্দটিও লিখেছিলাম। সেই 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের বাংলা ভিশনে এবং সম্প্রতি এই যে নজরুল ইসলামের ঘটনা নিয়ে সাংবাদিকতার এডিটোরিয়াল পলিসি এবং রিপোর্টিং পলিসি, এই দুটি জিনিস এতটাই সূক্ষ্মভাবে হয় যে সাধারণভাবে অনেকেই ধরতেই পারবেন না। এই জন্যই কিন্তু বলা হয় সম্পাদকীয় নীতি। একটি গণমাধ্যমের সম্পাদকীয় নীতি সেই গণমাধ্যমের সংবাদ প্রচার এবং প্রকাশের ওপর সম্পূর্ণভাবে প্রভাবিত থাকে, এবং সেটি দিয়ে একটি দেশের সরকার, রাজনীতি, নির্বাচন, রাষ্ট্র, এই জন্যই কিন্তু বলা হয় থাকে গণমাধ্যমকে বলা হয় কি সমাজের দর্পণ বলা হয়, জাতির বিবেক বলা হয়। সাংবাদিকদেরকে কেন বলা হয়? এই কারণে কিন্তু বলা হয়। অর্থাৎ
ধর্মীয় গ্রন্থ যেমন পবিত্র মানুষ মনে করে বিভিন্ন ধর্মের মানুষ, সাংবাদিকতাকে আসলে এরকম একটি পবিত্র আমানতের মতো করেই কিন্তু মনে করা হতো, আমি মনে করি এখনও। এই যে নজরুল ইসলামকে নিয়ে একটি রিপোর্ট কিভাবে জনমনে প্রভাবিত করতে পারে একটি ঘটনাকে, সেটি খুব সাদামাটাভাবে আপনি বুঝতে পারবেন দুই একটি শব্দ দিয়ে, যেমন এইটুকু শুনে। তবে অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রথমে জামাতের নেতাকর্মীরা দাবি করেছিল এটি এআই দ্বারা নির্মিত ভিডিও, যদিও পরে গাজী নজরুল ইসলাম ও সেই তরুণী দাবি করেন তারা স্বামী স্ত্রী। তারা এই যে দাবি করেন তারা স্বামী স্ত্রী, তার মানে একটা বৈধতা আসলো। হ্যাঁ, প্রকাশ করেছেন কাবিননামাও। তার মানে দুইটা বৈধতা আসলো বাংলাভিশন থেকে কিন্তু এটা। হ্যাঁ, তবুও এতে ধোঁয়াশা দেখছেন স্থানীয়রা। আবার শুনবার পুরোটা। হ্যাঁ, তবে অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রথমে জামাতের নেতাকর্মীরা দাবি করেছিল এটি এআই দ্বারা নির্মিত ভিডিও, যদিও পরে গাজী নজরুল ইসলাম ও সেই তরুণী দাবি করেন তারা স্বামী স্ত্রী। প্রকাশ করেছেন কাবিননামাও। তবুও এতে ধোঁয়াশা দেখছেন স্থানীয়রা। তার মানে হচ্ছে কি, তবুও এত কিছু দেখানোর পরেও তবুও ধোঁয়াশা দেখছেন স্থানীয়রা। তার মানে বাংলাভিশন মানে সাংবাদিক বলছেন যে এই কিছু উপস্থাপন করা হয়েছে, তারপরেও ধোঁয়াশা দেখছেন স্থানীয়রা। তার মানে স্থানীয়রা যে মন্তব্য করছে সেটা সঠিক না। এই যে কাবিননামা দেখাইছে, দুজনে বলতেছে স্বামী স্ত্রী, বা এই যে আগে বলছিল এআই, পরে এমপি সাহেব নিজেই বলছে তারা স্বামী স্ত্রী, এত কিছু বলার পরেও ধোঁয়াশা দেখছেন জনগণ। এটুকু আমি দেখি, আরটুকু গেলাম না। তবে অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ার পর প্রথমে জামাতের নেতাকর্মীরা দাবি করেছিল এটি এআই দ্বারা নির্মিত ভিডিও, যদিও পরে গাজী নজরুল ইসলাম ও সেই তরুণী দাবি করেন তারা স্বামী স্ত্রী। প্রকাশ করেছেন কাবিননামাও। তবুও এতে ধোঁয়াশা দেখছেন স্থানীয়রা। তার মানে জনগণ যেটা ভাবতেছে বা বলতেছে ওইটা হলো জনগণ ধোঁয়াশার মধ্যে দিয়ে আছে। বাংলাভিশন বলতেছে যে এই সব কিছু সঠিক। এইটা কিন্তু গণমাধ্যমের এই যে সম্পাদকের নীতি আর রিপোর্টিং নীতি বা এই যে কৌশল, গণমাধ্যমের যে পাওয়ার, যে ক্ষমতা, সেটা কিন্তু এই জায়গাতেই পরিষ্কার। ওপেন মিডিয়া সেল, এই ওপেন মিডিয়া সেল হচ্ছে এটি খবরওয়ালাদেরও খবর আছে এই শিরোনামে, অর্থাৎ গণমাধ্যমের যে অপসাংবাদিকতা এবং গণমাধ্যমের যেই সংঘবদ্ধ শিরোনামে অপপ্রচার, যেই নতুন পদ্ধতি 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে, এটি প্রতিবাদে বন্ধ করতে ওপেন মিডিয়া সেল আসল ঘটনা এবং সঠিক তথ্য জাতির সামনে তুলে ধরতে চায়। আমি মিরাজ হোসেন গাজী এই ওপেন মিডিয়া সেল নিয়ে এই সংগ্রামটি করছি। আপনাদের ভালোবাসা, সমর্থন আশা করি সব সময় থাকবে। আল্লাহ হাফেজ। ওপেন মিডিয়া সেল।